কি দেখছেন এভাবে? তোমাকে দেখছি ইনায়া। দেখার মতো কি আছে আমার মধ্যে? মুচকি হেসে বলল কৌশিক। তুমি প্রচুর বই পড়ো তাই না? তা তো করি, বইয়েই আমার শান্তি। আরেক শান্তি আপনাতে। কথাটা বলেই দাঁত দিয়ে জিভ কাটলো ইনায়া। লজ্জায় মাথা কাটে যাচ্ছে ওর। কি বলে ফেললো এক্ষুনি। কৌশিক মুখ টিপে হাসলো। ইনায়া তাকিয়ে রইল ওর মুখ পানে। কৌশিক এবার বলল ইনায়াকে। দেবদাস উপন্যাস শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের একটা উক্তি আছে, পড়েছ নিশ্চয়ই? তবে বেঁচে থাকতে তোমাকে কোনোদিন ভুলবো না, তোমাকে দেখার তৃষ্ণা আমার কখনো মিটবে না। ইনায়া নিষ্পলক চোখে তাকিয়ে আছে কৌশিকের মুখ পানে। ওর এমন কাব্যিক কথাই কি বুঝালো? ইনায়া যেভাবে কৌশিককে ভালোবাসে, কৌশিকও কি তাকে ভালোবাসে ওভাবেই? ইনায়ার এমন চাহনি দেখে ভরকালো না কৌশিক। মেয়েটা এমন করবে সে জানতো। মুচকি হেসে বলল কৌশিক। তোমার দিকে তাকালে আমার চোখে শান্তি লাগে ইনায়া। এই চোখ দুটো কারণে অকারণে তোমাকে খুঁজে বেড়ায় সারাক্ষণ। ইনায়া দ্রুত গিয়ে কৌশিকের সামনে বসলো। ওর হাত দুটো ধরে উৎফুল্ল হয়ে বলল। ভালোবাসেন আমাকে? তা তো একটু বাসি। খুশিতে কান্না করে দেবে এমন অবস্থা ইনায়ার। এই কথাটা শুনবে বলেই তো সে অপেক্ষা করেছিল এতদিন। অবশেষে তবে সত্যি হলো ইনায়ার স্বপ্ন। কৌশিক প্রেম নিবেদন করলো তাকে। ঘুমন্ত কাশফিয়ার পায়ের কাছে এসে বসেছে ইয়াশ। হাতে থাকা নূপুর জোড়া একবার নেড়েচেড়ে দেখে যত্ন করে পরিয়ে দিল ওর পায়ে। কাছে গিয়ে মাথায় হাত বুলিয়ে বলল, মনে হয় রাগ করেছো অভিমানী? অপেক্ষা করো একটু, সময় আসলে আমি তোমার সব রাগ ভাঙিয়ে দিব, বুঝিয়ে দিব এই ইয়াসের মনে উপমা ব্যতীত অন্য কেউ নেই, ছিল না আর আসবেও না। কাছে গিয়ে মাথায় হাত বুলিয়ে বলল মনে মনে। কাশফিয়া কি শুনল ইয়াসের কথা? হয়তো না। কাশফিয়া নড়চড়ে উঠতেই ওর ঘুম ভেঙে যাবে, তাই ইয়াস চলে গেল রুম থেকে। বিছানার উপরে রাখা ফোনটাতে বারবার রিংটোন বেজে কেটে যাচ্ছে। ইয়াস মাত্রই আসলো রুমে। আশেপাশে তাকিয়ে খুঁজলো উপমাকে। রুমের কোথাও নেই সে। ব্যালকনি, ওয়াশরুম সব জায়গাতেই দেখলো, কিন্তু কোথাও নেই উপমা। মনটা খচখচ করছে ইয়াসের। কোথায় গেল মেয়েটা? ফোনটা ফেলে রেখে সিঁড়ি বেয়ে নিচে গেল ইয়াস। একই দেখছে ইয়াস। আফিয়া আর ইয়াসের আম্মু সুফিয়া বেগম হেসে হেসে কথা বলছেন উপমার সাথে। কিছুক্ষণ তাকিয়ে দেখলো ইয়াস। কাশফিয়ার চোখ পড়লো ওর দিকে। ভ্রু উঠিয়ে ইশারায় জিজ্ঞেস করলো কি হয়েছে। আনমনেই হাসলো ইয়াস। এই মেয়ে সবার মন জিতে নিতে পারে সহজেই, যেভাবে জিতে নিয়েছে ওর রাগী মা বোনের মনও। ইয়াস নিশ্চিত হয়ে চলে গেল নিজের রুমে। বিছানার কাজটা এসে হাতে নিল ফোনটা। কল দিল সেই নাম্বারে। ফোনের অপর প্রান্তের মানুষটা কল রিসিভ করতেই বলল ইয়াস। কৌশিক, কেমন আছে ইনায়া? আপাতত ভালো ভয় নেই তো আর? আছে। কৌশিক এখনো পুরোপুরি সুস্থ হয়নি ঈশান। কম হলেও আরও মাস তিনেকের মতো লাগবেই। পায়ে আর মাথায় আঘাতটা বেশি লেগেছিল, সুস্থ হতে সময় লাগবে। ইয়াসের ফর্সা মুখটা মুহূর্তেই ঢেকে গেল অন্ধকারে। কৌশিক পুরোপুরি ভালো না হলে নিজেকে যে ক্ষমা করতে পারবে না ইয়াস। অ্যাক্সিডেন্টটা যে হয়েছিল ওর জন্যই। একটা সুস্থ সবল ছেলে তার জন্য অসুস্থ হয়ে পড়েছিল হসপিটালের বেডে। দীর্ঘশ্বাস ছাড়ল ইয়াস। কানে আসলো ইনায়ার কথা। মেয়েটাকে পেয়েছিস? কার কথা বলছিস? যার জন্য পাগল হয়ে দেশে গেলি? ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল ইয়াসের। কিছুক্ষণ চুপ থেকে বলল ইনায়াকে। তাকে তো পেয়েছি। তুই জানিস মেয়েটাকে? জানি তো, মেয়েটা আমাদের ইয়াসের ড্রিম গার্ল। মেয়েটা কৌশিকেরই বোন। অবাকের স্বরে বলল ইনায়া। কি? এটা কি সত্যি? ইয়াস মিথ্যা কথা বলে না। মেয়েটা কি জানে তার ভাইয়ের অ্যাক্সিডেন্টের ব্যাপারে? না, বলিনি আমি। মেয়েটা বড্ড অভিমানী। ওর প্রাণপ্রিয় ভাই আমার জন্য অ্যাক্সিডেন্ট করে হসপিটালের বেডে শুয়ে আছে জানলে ও হয়তো এক্ষুনি আমার বাড়ি ছেড়ে চলে যাবে। আমার ভালোবাসাকে সে করুণা ভেবে ভুল করবে। ইনায়াকে কথাগুলো বলে ব্যালকনি থেকে রুমের দিকে তাকালো ইয়াস। পুরো রুমে কেউ নেই, উপমা হয়তো এখনো নিচেই আছে। এই ভেবে নিশ্চিত হলো সে। ইনায়ার সাথে বেশ কিছুক্ষণ কথা বলে কেটে দিল ফোনের লাইন। অভিমানীর অভিমান হয়েছে। একটু একটু করে মনের মধ্যে জন্ম নেওয়া ভালোবাসা নিমিষেই শেষ হয়ে গেছে তার। ছোট্ট মনটা ভেঙে চুরমার হয়ে গেছে প্রিয় মানুষের অবহেলায়। ভাইয়ের পরে যে মানুষটাকে সবচেয়ে বেশি বিশ্বাস করেছিল, যে যত্ন করে নিজ হাতে মেরে ফেলেছে কাশফিয়ার ভালোবাসাকে, কষ্ট দিয়েছে তাকে। কাশফিয়া ঠিক করেছে এখানে আর থাকবে না, চলে যাবে ইয়াসকে ছেড়ে। যে মানুষটা তাকে চায় না, ভালোবাসে না, তার কাছে কেনই বা পড়ে থাকবে সে? বিছানা থেকে নেমে ওয়াশরুমে যাবে বলে পা বাড়িয়েছিল কাশফিয়া। পায়ের দিকে তাকাতেই সুন্দর নূপুর জোড়া চোখে পড়ল ওর। অবাকে কপালে কিঞ্চিত ভাঁজ পড়ল তার।
বিড়বিড় করে বলল। আমার পায়ে নূপুর আসলো কোথা থেকে? দরজার সামনে দাঁড়িয়ে থাকা ইয়াশ হাসলো উপমার কথায়। এই মেয়ে এত বোকা কেন? যার প্রতি রাগ পুষে রেখেছে সে যে মনে মনে তাকেই ভালোবাসে সেটা কি জানে এই মেয়ে? ছাদে দাঁড়িয়ে আছে রোহি, পাশে ইয়াশ। এতক্ষণ উজ্জ্বল আর ইয়াশ দাঁড়িয়ে গল্প করছিল এখানে। মাত্রই এসে উপস্থিত হয়েছে রোহি। উজ্জ্বলের জরুরি কাজ আছে তাই চলে গেছে ওখান থেকে। ইয়াশ চলে যাবে বলে পা বাড়িয়েছিল, তখনই দেখলো বাতাসে ফুলের টপটা পড়ে যাচ্ছিল। মাটিতে রোহি তার ঠিক পাশটাই দাঁড়িয়ে। ব্যথা পাবে ভেবে ইয়াশ ওর হাত ধরে টান দিয়ে সরালো ওখান থেকে। টাল সামলাতে না পেরে পড়েই যাচ্ছিল রোহি। ইয়াশ আগলে নিয়েছে তাকে দু হাতে। মেয়েটা নিষ্পলক চোখে তাকিয়ে আছে ওর দিকে। ইয়াশের কেমন যেন লাগলো বিষয়টা। রোহিকে তো সে বরাবরই নিজের বোনের চোখে দেখে এসেছে। ইয়াশ চলে যেতে নিলেই বলল রোহি। আমাকে ভালোবাসা যায় না ইয়াশ? আমি এতটাই খারাপ? রোহির এমন কথায় অবাক হলো না ইয়াশ। মেয়েটার মনে যে তার প্রতি ভালো লাগা আছে এটা বুঝেছে অনেক আগেই। মাথা ঘুরিয়ে তাকালো রোহির দিকে, বলল ওকে। তুমি ভালো রোহি, ভীষণ ভালো, কিন্তু আমার ভালোবাসা যে নির্দিষ্ট কারো জন্য। সেই ভাগ্যবতী তোমার উম্পা নিশ্চয়। চুপ রইল ইয়াশ, তাকালো আকাশ পানে। কিছুক্ষণ পরে বলল রোহিকে। তুমি তো অবুঝ নও রোহি। আমার হৃদয় জুড়ে অন্য নারীর বিচরণ জানার পরেও তুমি আমাকে চাইছো। পৃথিবীর কোথাও না কোথাও এমন কেউ আছে যে তোমাকে ভালোবাসবে, বুঝবে, আগলে রাখবে। আমাকে চেয়ে পাপ বাড়িও না, নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবো। সেই মানুষটাকে তুমি হলেও কি খুব ক্ষতি হতো ইয়াশ? আমি যে চেয়েও মাথা থেকে সরাতে পারি না তোমাকে। আমি কি করব বলো? তোমাকে ভালো না বাসার উপায় বলে দাও। আমি আবার ভালোবাসবো না তোমাকে। কথা নেই ইয়াশের মুখে। কি বা বলবে রোহির কথার উত্তরে? চুপচাপ মেয়েটা আজ নিজেকে ভেঙে চুরে প্রকাশ করছে যে ওর কাছে। ইয়াশের মনে হলো ছাদের দরজার সামনে থেকে এক্ষুনি গেল কেউ। কে ছিল? উপমা নিশ্চয়ই। মেয়েটা শুনল ইয়াশের পুরো কথা, নাকি অর্ধেক কথা শুনেই অভিমান বাড়লো তার প্রতি? ইয়াশ চলে গেল ছাদ থেকে। ওর যাওয়ার পানে তাকিয়ে দীর্ঘশ্বাস ছাড়লো রোহি। দু ফোঁটা পানি গড়িয়ে পড়লো চোখ থেকে। বলল সে। তোমাকে না পাওয়ার অপেক্ষায় আমার সারা জীবন থাকবে ইয়াশ। হয়তো তুমি মৃত্যুর আগ পর্যন্ত আমাকে একটু ভালোবাসলেও তো পারবে তুমি। এই অপূর্ণতা নিয়ে মরতে হতো না আমাকে। মেঝেতে বসে হাঁটুতে মুখ গুজে কান্না করছে কাশফিয়া। ছাদে তখন গিয়েছিল ইয়াশকে খুঁজতেই। যখন ইয়াশ আর রোহিকে ওভাবে এতটা কাছাকাছি দেখলো, মনের মধ্যে কি হচ্ছিল কেবল কাশফিয়াই জানে। রোহির পাশে যে সহ্য হচ্ছিল না ইয়াশকে। রোহি বুঝি সেই ভাগ্যবতী যার জন্য কাশফিয়াকে সমানে অবহেলা করছে ইয়াশ। কথাগুলো ভেবে ঢুকরে কেঁদে উঠল কাশফিয়া। মনে মনে ঠিক করলো আজকে সে চলে যাবে এখান থেকে, আর কখনোই আসবে না ইয়াশের সামনে। বারবার দরজায় ধাক্কা দিচ্ছে ইয়াশ। ডেকে যাচ্ছে তার উপমাকে। উপমা কি তবে ভুল বুঝলো ইয়াশকে? ধৈর্যের বাঁধ ভেঙে গেল ইয়াশের। প্রচন্ড রেগে গেল এবার। ধমকের স্বরে বলে উঠল কাশফিয়াকে। তুমি কি দরজা খুলবে নাকি ভেঙে ফেলবো? আমাকে দরজা ভাঙাতে হলে তোমার অবস্থা থাকবে না উপমা। চোখের পানি শাড়ির আঁচল দিয়ে মুছে নিল কাশফিয়া। উঠে গিয়ে দরজাটা খুলে দিল সে। চলে যাচ্ছে দেখে ইয়াশ ওর হাত ধরে আটকালো। রেগে বলল। সমস্যা কি তোমার? রাগে ফুঁসছে কাশফিয়া নিজেও। ইয়াশের থেকে নিজেকে ছাড়াতে চেয়ে বলল কটমট কণ্ঠে। আপনার সমস্যা কি? কারণে অকারণে আমাকে ছুবেন না, ছাড়ুন বলছি। তরতর করে রাগ বাড়ল ইয়াশের। শক্ত করে কাশফিয়ার হাত চেপে ধরে বলল। তোমাকে স্পর্শ করার সার্টিফিকেট আমি অনেক আগেই পেয়েছি উপমা। তোমার শরীর, মন, মস্তিষ্ক জুড়ে বিচরণ করার অধিকার কেবল ইয়াশ রায়হানেরই আছে। বলে যাচ্ছ তুমি আমার বিয়ে করা বউ? ওটাকে বিয়ে বলে? দয়ালু ইয়াশ রায়হান আমাকে বাঁচাতে, আমার ভাইয়ার দেওয়া দায়িত্ব পালন করতেই কেবলই বিয়ে করেছেন। আপনি আমাকে একবারও বলেছেন আমার ভাইয়া হসপিটালে পড়ে আছে, ওর অ্যাক্সিডেন্ট হয়েছে, তাও আপনার জন্য বলেছেন আমাকে? হাতের বাঁধন আলগা হয়ে এলো ইয়াশের। পিছিয়ে গেল কয়েক পা। এইসব কথা উপমা জানলো কি করে? তবে কি ইনায়ের সাথে ফোনে কথাগুলো সব শুনে নিয়েছে উপমা? মেয়েটা কি এসবের জন্যই রাগ করে আছে ওর উপর? কিভাবে বুঝাবে উপমাকে কৌশিকের সাথে এমনটা হোক তা কখনোই চায়নি ইয়াশ। ইয়াশ তাকিয়ে আছে সামনে দাঁড়িয়ে থাকা কাশফিয়ার দিকে। ও দরজা দিয়ে বেরিয়ে যেতে নিলেই আবারও হাতটা ধরে নিল ইয়াশ। এক টানে এনে ফেললো নিজের বুকে। শরীর কাঁপছে ইয়াশের। কেমন অস্থির অস্থির লাগছে। ভয় হচ্ছে মনের মধ্যে। উপমা কি ছেড়ে চলে যাবে তাকে? ইয়াশ যে মরে যাবে তাহলে? উপমাতেই যে ইয়াশের সব ভালোবাসা, ভালো লাগা, দুর্বলতা বুঝতে দিল না তা। চোখ মুখের ভাবভঙ্গি পরিবর্তন করে রাগ মিশ্রিত কণ্ঠেই জিজ্ঞেস করলো কাশফিয়াকে। কোথায় যাচ্ছ তুমি? চলে যাচ্ছি। আপনার সাথে থাকলে চোখের সামনে আপনাকে দেখলে দম বন্ধ লাগছে আমার। ইয়াশ বাঁকা হেসে উপমার কোমর চেপে ধরে শক্ত করে। চোখ মুখে রাগ নিয়ে বলল আবারও।
দম আটকে মরে গেলেও তোমাকে আমার সাথেই থাকতে হবে উপমা। আমার থেকে ভুলেও পালাতে চাইবে না, জানে মেরে ফেলবো তোমাকে। নিজেকে ছাড়ানোর জন্য ছটফট করছে কাশফিয়া। ইয়াশ একসময় নিজেই ছেড়ে দিল ওকে। পালাতে চাইলে নিজের শক্তপোক্ত হাত দিয়ে থাপ্পড় বসালো কাশফিয়া নরম তুলতুলে গালে। ছলছলে চোখে ইয়াশের মুখ পানে তাকালো কাশফিয়া। বুঝলো ইয়াশ হয়তো বিরক্ত ওর প্রতি, তাই তো অমানুষের মতো চর বসালো গালে। ইয়াশ এভাবে মারতে পারলো তাকে ভেবেই চোখের পানি জমছে কাশফিয়ার। এই ইয়াশকে পুরোপুরি অচেনা লাগছে ওর। ইয়াশ গম্ভীর, এটা সে জানে। মাঝে মধ্যেই ধমক দিয়ে উঠে ভুল করলে, কিন্তু এমন আচরণ এত কঠোর কি ইয়াশ কেবল কাশফিয়ার প্রতি? রাগে রুমে জিনিসপত্র সব এক এক করে ভেঙে ফেলেছে ইয়াশ। বাড়ির লোকজন সবাই এসে দাঁড়িয়েছে ওদের রুমের দরজার সামনে। কি হয়েছে বুঝতে পারছেন না কেউই, তবে কারোরই এটা বুঝতে বাকি নেই কাশফিয়ার সাথে কোনো ঝামেলা হয়েছে ইয়াশের। সুফিয়া বেগম রুমে ঢুকলেন ইয়াশের। পরিস্থিতি সামাল দিতে নিজের সাথে করে নিয়ে গেলেন কাশফিয়াকে। ইয়াশের রাগ তো ওনার জানা, কখন আবার চট থাপ্পড় মেরে বসে মেয়েটাকে। ছেলের রাগ কমলে না হয় নিজেই আবার দিয়ে যাবেন বৌমাকে। দিনের আলো কেটে গিয়ে রাত হয়েছে, চারিদিক ঠেকে গেছে অন্ধকারে। বাইরে তুমুল বর্ষণ শুরু হয়েছে। প্রকৃতি আজ অশান্ত হয়ে উঠেছে হুট করেই। কাশফিয়া আর ইয়াশের মান অভিমানের পালা শেষ হয়নি এখনো। আজকেই সব ঠিকঠাক করে এসেছে ইয়াশ, সে ফিরে যাবে নিজের কাজের জায়গায়। পরিচিত দেশটাতে এখানের সবকিছুই বিরক্ত লাগছে ওর। ইয়াশ নিজের রুমেই যাচ্ছিল, মায়ের রুমটার দিকে চোখ যায় তখন। রাত প্রায় 12টার কাছাকাছি। এত রাতে দরজা খোলা দেখে ভাবলো কি হয়েছে। ইয়াশ আস্তে আস্তে রুমে ঢুকলেই বিছানায় ওর আম্মুর পাশে শুয়ে থাকা কাশফিয়াকে দেখলো। কি যেন হলো ইয়াশের। উপমার ঘুমন্ত মায়াবী মুখশ্রী খুব করে টানছে ওকে। বারবার গোলাপি অধর জোড়া ঠোঁট চুয়াতে ইচ্ছে করছে নিজের। ইয়াশ এগিয়ে গেল কাশফিয়ার কাছে, কোলে তুলে ওকে নিয়ে গেল নিজের রুমে। কাশফিয়াকে বিছানায় রেখে ওর পুরো মুখে চুমু এঁকে দিল ইয়াশ। মেয়েটাকে আজ খুব করে কাছে পেতে ইচ্ছে করছে ওর। ওকে পুরোপুরি বিলীন করতে ইচ্ছে করছে নিজের মধ্যে। ইয়াশ আস্তে আস্তে কানের কাছে গিয়ে ডাকলো কাশফিয়াকে। উপমা। ঘুমের মধ্যে ইয়াশের গলা জড়িয়ে ধরলো কাশফিয়া। বলল অস্পষ্ট কণ্ঠে। ইয়াশ হাত ছোয়ালো কাশফিয়ার ঠোঁটে। বলল ওকে আবারও। তোমার এই গোলাপ রাঙা ঠোঁট জোড়ার দখল নিতে দিবে আমাকে? কথা বলল না কাশফিয়া, আর একটু শক্ত করে জড়িয়ে ধরলো ইয়াশকে। প্রেয়সীর গভীর আলিঙ্গন পাগল করে দিচ্ছে ইয়াশকে। কোনো কিছু না ভেবে এসে আঁকড়ে ধরলো কাশফিয়ার অধর। তড়িৎ গতিতে চোখ খুলে তাকালো কাশফিয়া। ইয়াশকে ছেড়ে দিল সে। বুকে ধাক্কা দিয়ে সরাতে চাইলো নিজের থেকে, বাদ মানল না ইয়াশ। আরো গভীর হলো ওর চুম্বন, ওর হাতের স্পর্শ। একসময় কাশফিয়াও কি যেন হলো, ছেড়ে দিল নিজেকে ইয়াশের হাতে। কাশফিয়ার পুরো শরীর জুড়ে রাজত্ব চালাচ্ছে ইয়াশ। কখনো গলায়, কখনো আবার ঠোঁটে মুখ ডুবাচ্ছে নিজের। ইয়াশের ঠোঁটের স্পর্শে পাগল হওয়ার অবস্থা কাশফিয়ার। খামচে ধরেছে ইয়াশের মাথার এলোমেলো চুলগুলো। পরনে থাকা শাড়ির আঁচল ধসে পড়েছে কখন খেয়াল নেই সেদিকে। ইয়াশের গায়ের শার্টটাও গড়াগড়ি খাচ্ছে মেঝেতে। দুজনে মিলে হারিয়ে গেছে ভালোবাসার রাজ্যে। চোখ খুলে তাকাতেই পাশে শুয়ে থাকা ইয়াশের ঘুমন্ত মুখশ্রী নজরে আসলো কাশফিয়ার। পরম যত্নে তাকে আগলে রেখেছে নিজের বাহুডোরে। ইয়াশের উস্কো খুস্কো চুল, ফর্সা মুখে কোচা কোচা দাড়ি, ওর সৌন্দর্য যেন বাড়িয়ে তুলেছে আরো। কাশফিয়া হাত ছোয়ালো ওর পুরো মুখে। ইয়াশ নড়েচড়ে উঠতেই চোখ বন্ধ করে নিল কাশফিয়া। কাল রাতের কথা মাথায় আসতেই লজ্জায় লাল হলো ওর পুরো মুখ। কিছুক্ষণ না যেতেই মনে পড়লো কাশফিয়ার ইয়াশের ফোনে বলা কথাগুলো। কৌশিকের অ্যাক্সিডেন্টের কারণ সে নিজে। করোনা দেখাতেই কি তবে বিয়ে করে বাড়িতে নিয়ে এসেছে তাকে? ছাদে তখন রোহির সাথে ইয়াশকে ওভাবে দেখে রাগ হয়েছিল কাশফিয়ার। সবকিছু ভুলে গেলেও ওই ঘটনা কি করে ভুলবে? ইয়াশ ভালোবাসেনি কাশফিয়াকে, তার মন জুড়ে তো রোহিই আছে। নিজের গায়ের দিকে তাকাতেই পরনে থাকা ইয়াশের শার্টটা চোখে পড়ল ওর। রাগ হলো নিজের উপরেই। কি করে বসেছে এসব? কাশফিয়া উঠে বসলো হুট করেই। ইয়াশের থেকে নিজেকে ছাড়িয়ে বিছানা থেকে নামতে যাবে, তখনই ওর হাতের কবজিতে টান পড়ল। ইয়াশ এক টানে কাশফিয়াকে নিয়ে এলো নিজের বুকে, শক্ত করে জড়িয়ে ধরলো আগের মতো করেই। বলল গম্ভীর কণ্ঠে। পালাতে চাইছো আমার থেকে? নিজেকে ইয়াশের থেকে ছাড়ানোর চেষ্টা করতে করতে বলল কাশফিয়া। না, সারা জীবনের মতো ছেড়ে যেতে চাইছি আপনাকে। কাশফিয়াকে বিছানায় ফেলে ওর দিকে কিছুটা ঝুঁকলো ইয়াশ। শক্ত হাতে চোয়াল চেপে ধরে বলল। কি বললে? আবার বলো, আমি শুনিনি। ইয়াশের চোখগুলো কেমন লাল লাল হয়ে আছে, চেহারায় রাগের আভাস। একটু হলেও তো ইয়াশের রাগের সাথে পরিচিত সে। ভয়ে চুপ করে রইল কাশফিয়া, কথা বলল না আর। ইয়াশের কি যেন হলো, সব বলে ঠোঁট ছোয়ালো কাশফিয়ার ঠোঁটে। ওর মাথার এলোমেলো চুলগুলো খামচে ধরলো কাশফিয়া। ইয়াশের রাগ হলো আচমকাই। কাশফিয়ার কিছুক্ষণ আগে বলা কথাগুলো বারবার মনে পড়ছে ওর।
প্রচণ্ড রাগে ইয়াশ চুমুর জায়গায় কামড় বসালো কাশফিয়ার কাঁপা কাঁপা পাতলা ঠোঁটে। ঠোঁটের তীব্র জ্বলুনি আর ব্যথায় কাশফিয়া নিজের সর্বটুকু শক্তি দিয়ে ধাক্কা দিল ইয়াশের বুকে। শক্তপোক্ত শরীরের ইয়াশের শক্তির সাথে পেরে উঠল না কাশফিয়া। হার মানল সে। পুরো শরীর জুড়ে ইয়াশের ঠোঁটের ছোঁয়ায় নুয়ে পড়ল লজ্জাবতী পাতার নেই। ঘুম ভাঙতেই আশেপাশে তাকিয়ে দেখল ইয়াশ কাশফিয়া নেই পুরো রুমের কোথাও। ভাবলো হয়তো ওয়াশরুমে গেছে। দ্রুত গিয়ে দেখলো ওখানেও নেই কাশফিয়া। মাথাটা কেমন করছে ইয়াশের। তখন কি একটু বেশি মিসবিহেভ করে ফেলেছে ওর সাথে? এই হলো ইয়াশের সমস্যা। নিজের রাগ নিয়ন্ত্রণ করতে পারে না সে। অতিরিক্ত রাগে ভুলভাল কাজ করে বসে, পরে আবার নিজেই আফসোস করে। শার্টের হাতা গুটাতে গুটাতে সিঁড়ি দিয়ে নিচে নামছে ইয়াশ। সুফিয়া বেগম টেবিলে খাবার সাজিয়ে অপেক্ষা করছিলেন ছেলের জন্য। ওকে দেখা মাত্রই জিজ্ঞেস করলেন, বৌমা কোথায় ইয়াশ? সকাল থেকে দেখছি না মেয়েটাকে। কপালে ভাঁজ পড়ল ইয়াশে। কাশফিয়া কি তবে বাড়িতে নেই? ছেলের উত্তর না পেয়ে আবারও বললেন সুফিয়া বেগম, কি হলো বলছিস না যে? কি এত ভাবছিস? কিছু না আম্মু, আমি যাচ্ছি। যাচ্ছি মানে? কোথায় যাচ্ছ তুমি? কথা বলল না ইয়াশ। চুপচাপ চলে গেল বাড়ি থেকে। আনোয়ার সাহেব এসে দাঁড়িয়েছেন স্ত্রীর পাশে। ছেলের যাওয়ার পানে তাকিয়ে দীর্ঘশ্বাস ছাড়লেন তিনি। ভাবলেন মনে মনে, নিজেদের ভুলেই কি ছেলেটা আজ এত দূরে সরে গেল ওনাদের থেকে? আফসোস হয় আনোয়ার সাহেবের। ইয়াশ তো এতটা গম্ভীর কঠোর ছিল না কোনো কালেই। পড়াশোনার জন্য ছেলেকে বাইরে পাঠানোটাই কি তবে কাল হলো ওনাদের জন্য? কাশফিয়ার কাজে অতিষ্ঠ ইয়াশ না বলে বাড়ি থেকে চলে গিয়েছিল কিছুক্ষণ আগে। ইয়াশ আবার খুঁজে নিয়ে এসেছে ওকে। কাশফিয়াকে খুঁজে না পেয়ে গাড়িটা নিয়ে বের হয়েছিল তখন। বারবার আশেপাশে তাকিয়ে খুঁজছিল তার উপমাকে। চোখে মুখে চিন্তার ছাপি আসে। যে কেউ দেখলেই বলে দিবে ভালো নেই সে। একটা খোলামেলা জায়গায় এনে গাড়িটা দাঁড় করিয়েছে ইয়াশ। দেখলো লোকজন সব জড়ো হয়েছে এক জায়গাতে। মনে হলো অ্যাক্সিডেন্ট হয়েছে। ওসব নিয়ে মাথা না ঘামিয়ে কাশফিয়াকে খুঁজতেই ব্যস্ত হয়ে পড়ল ইয়াশ। কয়েকজনকে ওর ছবি দেখালো, কিন্তু কেউই দেখেনি কাশফিয়াকে। মাথাটা ঘুরছে ইয়াশের। অন্ধকার লাগছে চারিপাশ। কোথায় খুঁজবে সে তার উপমাকে? কয়েকটা লোক হেঁটে যাচ্ছে আর বলছে, মেয়েটার বয়স খুব কম, 17 কি 18 হবে। এই বয়সে এমন মর্মান্তিক দুর্ঘটনায় পৃথিবীর মায়া ত্যাগ করতে হলো মেয়েটাকে। আহারে জীবন। অন্য লোকটাও ওনার কথার উত্তরে এমন কিছুই বলল। কিছু মুহূর্তের জন্য মাথাটা কেমন করছিল ইয়াশের। দম বন্ধ লাগছিল ওর। চিন্তিত হয়ে সামনে গিয়ে দাঁড়ালো লোক দুটোর। জিজ্ঞেস করলো ওনাদের, মেয়েটা দেখতে কেমন? লোক দুটো একজন অন্যজনের মুখ চাওয়াচাওয়ি করে উত্তর দিল ইয়াশের কথার। মুখটা পুরো থেতলে গেছে বাবা, চেহারা কেমন কিছুই বোঝা যাচ্ছে না। তবে মেয়েটার পরনে নীল রঙের শাড়ি, সাজসজ্জায় মনে হলো সে বিবাহিত। কয়েক পা পিছিয়ে গেল ইয়াশ। খামচে ধরল নিজের মাথার চুল। এই ঠান্ডার মধ্যেও ঘেমে নিয়ে একাকার অবস্থা ওর। লোক দুটো বুঝলো না কিছুই। জিজ্ঞেস করলো কি হয়েছে। কাউকে উত্তর না দিয়ে ইয়াশ ছুটে চলল অ্যাক্সিডেন্ট হওয়া জায়গাটাতে। লোকজন ঠেলে ভিতরে ঢুকলো সে। প্রথমে মনে হলো মেয়েটা তার উপমাই। কথাটা ভেবে আবার নিজেই নিজেকে বকা দিয়ে বলল, না না, এটা হতে পারে না। মেয়েটার হাতের দিকে তাকালে বুঝতে পারল ইয়াশ মেয়েটার গায়ের রং শ্যামলা, উপমা তো ফর্সা। তাছাড়া এটা ইয়াশের উপমা হতেই পারে না। ওর কিছু হলে যে ইয়াশ মরে যাবে। ওর বুকের বাম পাশে চিনচিন ব্যথার সৃষ্টি হবে। ইয়াশ চলে আসলো ওই জায়গাটা ছেড়ে। ভাবলো এবার পুলিশ স্টেশনেই যাবে। আকাশে মেঘ ডাকছে, হয়তো বৃষ্টি আসার জানান দিচ্ছে আকাশপানে। তাকালো ইয়াশ। বুকের বাম পাশটায় হাত দিয়ে দীর্ঘশ্বাস ছেড়ে মনে মনে বলল, তুমি কোথায় হারিয়ে গেলে উপমা? আমার এখানটায় যে খুব ব্যথা করছে। কি করে সারাবো এই ব্যথা? কি করে কাটাবো তুমি নামক শূন্যতা? চোখ বন্ধ করে শ্বাস ফেলল ইয়াশ। পা বাড়াবে গাড়িতে ওঠার জন্য, তখনই রাস্তার ওপাশে চোখ গেল। তার নীল শাড়ি পরিহিত এক মেয়ে বসে আছে কৃষ্ণচূড়া গাছের নিচে। গাছের ফুলগুলোর দিকে তাকিয়ে মুচকি হাসছে আর কি যেন ভাবছে। মনটা এবার শান্ত হলো ইয়াশের। কিন্তু তার উপমাকে পেয়ে খুশি হওয়ার বদলে তরতর করে রাগ বাড়ল ওর। কাছে গিয়ে কাশফিয়ার হাত ধরে হিড়হিড় করে টেনে নিয়ে গেল গাড়িতে। বাড়িতে এসেও ধমক দিয়েছে বেশ কয়েকটা। সুফিয়া বেগম দেখছিলেন ছেলে বৌমার ঝগড়া। কিছু বলতে গেলে ইয়াশ থামিয়ে দিল ওনাকে। কাশফিয়া তর্ক করছিল ইয়াশের মুখে মুখে। এক তো করেছে তার উপর এত গালাবাজি। কাশফিয়া তর্ক করছিল ইয়াশের মুখে মুখে। এক তো দোষ করেছে, তার উপর এত গলাবাজি। রাগ হলো ইয়াশের। আরেকবার কাশফিয়ার গালে চড় বসাতে গেলেই ফুপিয়ে কান্না করে উঠল সে।
ওর গাল দুটো এমনিতেই লাল হয়ে আছে ইয়াসের শক্তপোক্ত পুরুষালী হাতের পরপর কয়েকটা থাপ্পড় খেয়ে। কাশফিয়ার পাক নামার জন্য দুই গালে চড় পড়েছে বেশ কয়েকটা। লোকটার প্রতি প্রচণ্ড রাগ জমেছে কাশফিয়ার। কিভাবে অমানুষের মতো গায়ে হাত তুলেছে ওর। সারাদিনে একবারও কথা বলেনি ইয়াসের সাথে, আর কখনো কথা বলবে না বলেই ঠিক করেছে। একবার ফিরিয়ে নিয়ে এসেছে তো কি হয়েছে, সে আবার চলে যাবে। এই বাড়িতে ইয়াসের সাথে থাকার থেকে ভালো গলায় দড়ি দিয়ে মরে যাবে। কথাগুলো ভাবছে আর কান্না করছে কাশফিয়া। দরজার ঠক ঠক আওয়াজে ধ্যান ভাঙল ওর। তাকিয়ে দেখলো রোহি দাঁড়িয়ে আছে দরজার সামনে। রোহিকে দেখে কালকের ঘটনাটা মনে পড়ে গেল আবার। ওকে ভিতরে আসতে না বলে বসে রইল ওভাবেই। রোহি বুঝলো কাশফিয়া রেগে আছে কোনো কারণে। নিজেই রুমে ঢুকে বসলো ওর পাশে। বলল কাশফিয়াকে, তুমি কি আমার উপরে রাগ করেছো কাশফিয়া? চোখের পানি মুছে নিল কাশফিয়া। নিজেকে শান্ত করে ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে বলল রোহিকে, না তো, আমি তো রাগ করেছি নিজের উপর, নিজের ভাগ্যের ওপর। মুচকি হেসে বলল রোহি। ইয়াস তোমারই কাশফিয়া? ওর হৃদয়ে যত্ন করে উম্পা নামটা খোদাই করে রেখেছে। কি ভাবছো এগুলো আমার কথা? এগুলো হলো ইয়াসের কথা। ইয়াস তোমাকে ভালোবাসে, বুঝতে পারছো তুমি কতটা ভাগ্যবতী? ভাগ্যের দোষ দিয়ে ভুল করো না মেয়ে। কাশফিয়া নিশ্চুপ রইল, কেবল তাকিয়ে রইল রোহির মুখ পানে। মেয়েটার মুখে হাসি, অথচ ভিতরটা জ্বলে পুড়ে শেষ হয়ে যাচ্ছে। সামনের মানুষটা হয়তো জানেও না এটা। কাশফিয়ার চুপ থাকা দেখে আবারও বলল রোহি, আমি যাকে খুব করে চাইতাম তুমি তাকে অবজ্ঞা করে দূরে ঠেলে দিও না কাশফিয়া। তুমি তো ভাগ্যবতী, ইয়াসের উম্পা তুমি। নিজের মনকে কিছুটা শান্ত করে কাশফিয়া প্রশ্ন করলো রোহিকে। আগে চাইতে, এখন চাও না বুঝি? ছল ছল চোখ জোড়া নিয়ে রোহি তাকিয়ে আছে কাশফিয়ার মুখ পানে। কান্না আটকে রাখতে ব্যর্থ হচ্ছে সে। নিজের দুর্বলতা প্রকাশ করতে চায় না কাশফিয়ার সামনে, তাই উঠে চলে গেল দ্রুত। সময়টা সন্ধ্যা, বাহিরের আবহাওয়া তেমন ভালো না। কিছুক্ষণ পরপরই আকাশে মেঘ ডেকে বৃষ্টি শুরু হচ্ছে। বৃষ্টির পানিতে ভিজে বাড়ি ফিরেছে ইয়াস। কাশফিয়া বসে আছে বিছানায়। ইয়াসের অবস্থা দেখে টাওয়ালটা বের করে দিল ওকে। ইয়াস টাওয়াল না নিয়ে চোখ রাঙিয়ে তাকালো কাশফিয়ার দিকে। মুখ ভিঞ্চি কেটে কাশফিয়াও চলে গেল টাওয়ালটা মেঝেতে ছুঁড়ে ফেলে। ইয়াস রক্ত চক্ষু নিয়ে তাকিয়েছে কাশফিয়ার দিকে। আবারও ঝামেলা হতে পারে ভেবে চোখ বন্ধ করে ঘুমানোর ভান করছে কাশফিয়া। হঠাৎই টান পড়লো হাতের কবজিতে। ইয়াস ওকে টেনে তুলে বলল রাগ দেখিয়ে, বেরিয়ে যাও। কাশফিয়াও রেগে মেগে বলল ইয়াসকে, গিয়েছিলাম তো, নিয়ে এসেছেন কেন? আমি নিয়ে আসতে বলেছিলাম আপনাকে? আমার ইচ্ছে হয়েছিল তাই নিয়ে এসেছিলাম, এখন ইচ্ছে করছে তাই যেতে বলছি। চলে যাও তুমি। ঠিক আছে, যাচ্ছি। কাশফিয়া চলে যাচ্ছিল রুম থেকে। দরজার বাইরে পা রাখবে তখনই ইয়াস একটানে ওকে নিয়ে এলো নিজের কাছে। রেগে বলল, কার কাছে যাবে? বিপদে পড়লে আমি ছাড়া আর কেউ বাঁচাতে আসবে না কিন্তু। মরে গেলেও আমি আর আপনার সাহায্য নেব না। কথাটা বললেই এক ঝটকায় ইয়াসের থেকে নিজের হাতটা ছাড়িয়ে নিয়েছে কাশফিয়া। বেরিয়ে গেছে রুম থেকে। নিচে নেমে সদর দরজা খুলে বাইরে পা রেখেছিল মাত্রই। কিছু দূর যেতেই প্রকৃতির তাণ্ডব দেখে ভয় পেল সে। শরীরের শাড়িটাও ভিজে গেছে এতক্ষণে। কাশফিয়ার মনে হলো জেদ করে বাড়ি থেকে বেরোনো ঠিক হয়নি ওর। আজকের দিনটা থেকে কালকেই না হয় চলে যাবে। আবারও বাড়ির দিকে হাঁটতে শুরু করলে ধাক্কা লাগলো কারো প্রশস্ত বুকের সাথে। প্রথমে ভাবলো ইয়াস তাকে নিতে এসেছে, কিন্তু মুখ তুলে যখন তাকালো সামনে দাঁড়িয়ে থাকা ঈশানকে দেখতে পেল কাশফিয়া। মনে পড়ে গেল সেদিনের কথা। ভয়ে কয়েক পা পিছু হটল সে। ঈশান বাঁকা হেসে এগিয়ে এলো কাশফিয়ার কাছে, বলল ওকে, রোজ সোনা পাখি আমার কাছে আসো, ভালোবাসা দেবো তোমাকে। ঈশানের এমন কথায় রাগ হলো কাশফিয়ার। ইচ্ছে হলো চর বসিয়ে দিতে লোকটার গালে, কিন্তু এসব কিছুই করলো না। পালিয়ে যেতে চাইল সে। সামনের দিকে তাকিয়ে দৌড়াবে তখনই ঈশান শক্ত করে ধরে নিল ওর হাত। নিজের কাছে নিয়ে গিয়ে অশালীন দৃষ্টিতে তাকালো কাশফিয়ার শরীরের দিকে। নিজেকে কেমন উন্মাদের মতো লাগছে ঈশানের। এই মেয়েটাকে তার চাই, যেভাবেই হোক চাই। ইয়াসকে বুঝাবে ওর মারার শাস্তি কি হতে পারে, ওকে মারার শাস্তি কি হতে পারে। এই মেয়েটার জন্যই তো মেরেছিল। আজকে এই মেয়েটাকে নিজের করে ছাড়বে ঈশান। ঈশান ক্রমশই কাছে আসছে, কাশফিয়ার স্পর্শ করতে চাইছে ওকে। কান্না পাচ্ছে মেয়েটার। রাগে ঘেন্নায় চর বসিয়ে দিয়েছে ঈশানের গালে। রেগে তাকিয়েছে ঈশান। কাশফিয়ার চুলের মুঠি ধরে বলছে মেজাজ দেখিয়ে, এত বড় সাহস তোর, ঈশানের গায়ে হাত তুলছিস?
তোর অহংকার আমি ভেঙে মাটির সাথে গুড়িয়ে দেবো মেয়ে। প্রচণ্ড ব্যথায় চোখ মুখ কুঁচকে বন্ধ করে নিল কাশফিয়া। গলা ফাটিয়ে চিৎকার দিয়ে ডাকলো ইয়াশকে, কিন্তু ইয়াশ কি শুনল ওর কণ্ঠস্বর? এই বর্ষণের দিনে কিভাবেই বা কানে যাবে কাশফিয়ার ডাক? ভয় হচ্ছে কাশফিয়ার, তবে মনে মনে বিশ্বাস আছে ওর যাই হয়ে যাক ইয়াশ বাঁচিয়ে নেবে এসে। কিন্তু ইয়াশ কোথায়? সে কি শুনছে না কাশফিয়ার ডাক? কাশফিয়াকে একটা অন্ধকার রুমে এনে ধাক্কা দিয়ে বিছানায় ফেলেছে ঈশান। লাইট অন করতেই দেখলো কাশফিয়া। ঈশান তার গায়ে ভিজে শার্টের বোতামে হাত চালাতে চালাতে এগিয়ে আসছে ওর দিকে। চোখে ওর লালসা, ঠোঁটের কোণে শয়তানি হাসি। ভিতরটা কেঁপে উঠল কাশফিয়ার। কি হতে যাচ্ছে বুঝতে পেরেই মাথাটা ভন ভন করে ঘুরতে শুরু করলো। ভয়ে শুকিয়ে গেল গলা। ইয়াশ ব্যতীত অন্য কেউ তাকে ছুবে ভাবলেও ঘেন্না লাগছে ওর। মনে মনে ভেবে নিয়েছে কাশফিয়া যাই হয়ে যাক নিজের সতীত্ব হারাবে না সে। জানে বাঁচাতে নিজেকে বিলিয়ে দেবে না অন্য কারো হাতে। হাত দিয়ে খুঁজে খুঁজে সেন্টার টেবিলের উপর রাখা ফুলদানিটা হাতে তুলে নিল কাশফিয়া। সজোরে আঘাত করলো ঈশানের মাথায়, কিন্তু তেমন কিছুই হলো না। ঈশানের মাথা থেকে কিছুটা রক্ত বের হলে হাত চেপে ধরলো সেখানে। হিংস্র বাঘের ন্যায় ঝাঁপিয়ে পড়লো কাশফিয়ার উপর। অঘটন ঘটে যাওয়ার আগেই কেউ এসে টেনে তুললো ঈশানকে। ভারী কোনো জিনিস নিয়ে পরপর কয়েকটা আঘাত করলো মাথার কাটা স্থানেই। গগন কাঁপানো চিৎকার দিয়ে উঠল ঈশান। ঈশানের ভাঙা হাতটা পা দিয়ে চেপে ধরলো লোকটা। ঈশান ছটফট করছে, এক হাত মাথায় চেপে ধরে বারবার বলছে ওকে মেরে না ফেলতে। ভয়ে আর আতঙ্কে কিছুক্ষণ আগেই জ্ঞান হারিয়েছে কাশফিয়া। শেষবার নিবু নিবু চোখে তাকিয়ে পরিচিত কাউকে দেখতে পেল সে। মানুষটা এসে পরম যত্নে বুকে জড়িয়ে নিয়েছে তাকে। আলতো করে চুমু দিয়েছে ওর কপালে। কাশফিয়ারও ইচ্ছে হলো একইভাবে জড়িয়ে ধরবে মানুষটাকে, কিন্তু কথা বলার শক্তিটুকুও অবশিষ্ট নেই। তার মধ্যে জড়িয়ে ধরা তো দূর। দরজায় কলিং বেল বাজতেই দ্রুত উঠে গিয়ে দরজা খুলে দিলেন সুফিয়া বেগম। ইয়াশ দাঁড়িয়ে আছে দরজার সামনে। বৃষ্টির পানিতে ভিজে গেছে ওর পুরো শরীর। ইয়াশের কোলে অচেতন কাশফিয়াকে দেখে বুকের ভিতরটা কেঁপে উঠল সুফিয়া বেগমের। মনে মনে আওড়ালেন তিনি। উজ্জ্বল দাঁড়িয়ে আছে ইয়াশের পিছনেই। চোখের ইশারায় বুঝালো শাশুড়িকে খারাপ কিছুই হয়নি ওর সাথে। নিশ্চিত হলেন সুফিয়া বেগম। সিমি, রোহি, আফিয়া সবাই এসে দাঁড়িয়েছে দরজার সামনে। চিন্তিত হয়ে আফিয়া বলেছে ভাইকে কাশফিয়াকে নিয়ে রুমে যেতে। ইয়াশ কাশফিয়াকে এনে শোয়ালো বিছানায়। দরজাটা বন্ধ করে কোনো কিছু না ভেবেই চেঞ্জ করে দিল ওর পরনের ভিজে শাড়িটা। বাইরে বৃষ্টির প্রকোপ কমেছে। রাত পেরিয়ে সকাল হয়েছে। কালকের তুলনায় প্রকৃতি আজ অনেকটাই শান্ত। চারদিকে বাতাস বইছে ঠিকই, তবে বৃষ্টি হচ্ছে না। কাশফিয়ার মাথার কাছে বসে আছে ইয়াশ। মেয়েটার জ্ঞান ফিরেনি এখনো। ইয়াশও চাইছে জ্ঞান না ফিরুক। সে চলে গেলেই না হয় চোখ খুলুক তার উপমা। ইয়াশ নিষ্পলক চোখে তাকিয়ে আছে তার উপমার মায়াবী মুখ পানে। এই 2-3 দিনে যা বুঝেছে মেয়েটার প্রচুর রাগ জমে আছে ইয়াশের প্রতি। দূরত্ব না বাড়ালে নিজের জীবনে ইয়াশের গুরুত্বটাও যে বুঝবে না এই মেয়ে। অনেক ভেবেচিন্তেই তাই এই সিদ্ধান্ত নিয়েছে ইয়াশ। সে চলে যাবে এখান থেকে। ইয়াশ উঠতে নিলেই খেয়াল করলো কাশফিয়ার শাড়ির আঁচল আটকে আছে ওর হাতে থাকা ঘড়ির সাথে। ইয়াশ বসলো আবারও, চোখ গেল কাশফিয়ার মুখের দিকে। কাশফিয়ার গোলাপ সম পাতলা ঠোঁট জোড়ায় নিজের ঠোঁট ছোঁয়ালো সে। ভিজে চুমুতে ভরিয়ে দিল ওর পুরো মুখ। কি যেন ভেবে হুট করে উঠে দাঁড়ালো ইয়াশ। নিজের মাথার চুল খামচে ধরেই চলে গেল সে ওখান থেকে। কাশফিয়ার কাছে থাকলেই বিপদ। বারবার ছুঁয়ে দিতে ইচ্ছে করে ওকে। কালো রঙের শার্ট আর কালো প্যান্ট পরেছে ইয়াশ। হাতে একটা স্মার্ট ওয়াচ। আর মাথার এলোমেলো চুলগুলো হাত দিয়ে পিছনে ঠেলে সিঁড়ি বেয়ে নিচে নেমে আসছে। পিছনে উজ্জ্বল আসছে হাতে ব্যাগপত্র নিয়ে। ড্রয়িং রুমে উপস্থিত সবাই কেবল তাকিয়ে দেখছেন সবটা। কাউকে কিছু না বলে ইয়াশ যাচ্ছে কোথায় বুঝতে পারছেন না কেউই। বাড়ির সদর দরজা পেরিয়ে বাইরে পা রাখবে তখনই সুফিয়া বেগম ডেকে উঠেছেন ছেলেকে। দৌড়ে ওর কাছে গেলেন সবাই, কিন্তু কথা না বলে দাঁড়িয়ে রইলেন। সকলেই ইয়াশ বুঝল না কিছুই। ভ্রুকুচকে তাকালো সবার দিকে, তারপর বলল, সমস্যা কি তোমাদের? সুফিয়া বেগম অসহায়ের মতো তাকিয়ে বললেন ছেলেকে, কোথায় যাচ্ছিস বাবা? যেখানে এতদিন ছিলাম সেখানেই ফিরে যাচ্ছি আম্মু। আমার জব আছে, জানো নিশ্চয়ই তুমি। বাইরের দেশে চলে যাবি কেবল চাকরির জন্য? দেশে থাক না বাবা, আমাদের এত বড় ব্যবসা, এই বাড়ি গাড়ি সব তো তোর জন্যই। হাসি পেল ইয়াশের। অবাকও হলো সে, বাড়ির সবার এত চিন্তা তাকে নিয়ে। আগে কোথায় ছিল এই ভালোবাসা?
তাচ্ছিল্যের স্বরে হেসে বলল ইয়াশ। তোমাদের সবার আমার জন্য চিন্তা হয় আম্মু। কবে থেকে সবাই ভাবতে শুরু করলে আমার ভালো মন্দ নিয়ে? দীর্ঘশ্বাস ছাড়লেন আনোয়ার সাহেব। ছলছল চোখে তাকিয়ে রইলেন ছেলের দিকে। সুফিয়া বেগমেরও একই অবস্থা। ঈশানকে আপন করতে গিয়ে নিজের পেটের ছেলেকে দূরে সরিয়ে দিয়েছেন তিনি। আজ যে আফসোস হচ্ছে বড়ই। কেন পড়াশোনার জন্য বাইরে পাঠালেন ছেলেকে? আফিয়া ভাইয়ের হাত ধরে কত কি বলে আটকানোর চেষ্টা করছে ওকে। বাড়াবাড়ি দেখে উজ্জ্বল ধমক দিয়ে বলে উঠেছে আফিয়াকে। ইয়াসের ক্যারিয়ার আছে আফিয়া, এত বড় জব ছেড়ে এখানে পড়ে থাকলে হবে? চুপ করো, তুমি আমার ভাইটার মাথা খেয়েছো। নির্বাক দৃষ্টিতে তাকিয়ে রইল উজ্জ্বল। শেষমেশ এই কথা শুনতে হলো তাকে। বোনের কথায় রাগ হলো ইয়াসের। সেও ধমক দিয়ে বলল আফিয়াকে। চুপ করো তো আপু, খাওয়ার এত জিনিস থাকতে দুলাভাই আমার মাথা খেতে যাবেন কোন দুঃখে? চুপ করে গেল আফিয়া। পাশেই দাঁড়িয়ে থাকা সিমির মাথায় হাত বুলিয়ে দিয়ে ওকে সুন্দর মতো পড়াশোনা করতে বলে চলে গেল ইয়াস বাড়ি থেকে বেরিয়ে। কান্না শুরু করে দিলেন সুফিয়া বেগম। এত কিছু করেও ছেলের মনের ভুল ধারণা ভাঙতে পারলেন না তিনি। আবার কবে ফিরবে ওনার ছেলে? কবেই বা মা বাবা পরিবারের প্রতি অভিমান শেষ হবে তার? ইয়াসের জিনিসপত্র সব গাড়িতে তুলে দিয়েছে উজ্জ্বল। এয়ারপোর্ট পর্যন্ত সে যাবে ইয়াসের সাথে। গাড়িতে উঠে বসেছে ইয়াস। ড্রাইভারের পাশের সিটটাতেই বসেছে সে, আর পিছনে উজ্জ্বল। সামনের মিররের দিকে খেয়াল করলো ইয়াস, পিছনেই দাঁড়িয়ে আছে রুহি। ইয়াসের মনে হলো রুহি কিছু বলতে চায় ওকে। উজ্জ্বলকে বসতে বলে নামলো গাড়ি থেকে। এগিয়ে গিয়ে সামনে দাঁড়ালো রুহির সামনে। ইয়াস কিছু বলবে তার আগেই বলল রুহি। শেষবারের মতো একটা জিনিস চাইবো ইয়াস, দেবে আমাকে? বনিতা না করে বলল ইয়াস। কি চাই? ইয়াসের দিকে কিছুটা এগিয়ে গেল রুহি। ইয়াস দাঁড়িয়ে আছে, তার আগের অবস্থা নেই। রুহি নিজেকে স্বাভাবিক করে বলল ইয়াসকে। তোমার ভালোবাসা চাই ইয়াস, একটু ভালোবাসা দিবে আমাকে? তুমি অন্যের জেনেও আমি প্রতিনিয়ত অন্যায় করছি তোমাকে ভালোবেসে। তুমি সামিল হও না আমার অন্যায়ে, একটু ভালোবাসো না আমাকে। তুমি না শূন্যতা যে আমাকে প্রতিনিয়ত গ্রাস করছে, আমি বেঁচে থেকেও মরে যাচ্ছি, বুঝতে পারছো না তুমি? কেন একটু ভালোবাসো না আমার ইয়াস? অন্য সময় ইয়াস চুপ থাকলেও এবার রাগ হচ্ছে ওর। রুহি তো জানে ইয়াস কেমন। ওর মন জুড়ে কেবল উপমাই আছে। কেন বাচ্চামি করছে রুহি? ইয়াস রেগে কিছু বলতে নিলে হুহু করে হেসে উঠল রুহি। হাসতে হাসতে কিছুটা পিছিয়ে গিয়ে বলল ইয়াসকে। তুমি কি ভাবলে ইয়াস আমি এগুলো বলতে এসেছি তোমার? না না, রুহি তোমাকে ভুলে গেছে। তার মনে জন্ম নেওয়া তোমার প্রতি সব ভালোবাসার মৃত্যু ঘটেছে। খুশি হয়েছে তুমি? কথা নেই ইয়াসের মুখে, কি বা বলবে ইয়াস। এটাই যে চরম সত্যি, যে যাকে চাই সে কখনোই তাকে পায় না, তার প্রতি ভালোবাসা জন্মে না। এই যে ইয়াসি নিজের সবটুকু দিয়ে ভালোবাসে উপমাকে, সে তো বুঝে না ইয়াসের ভালোবাসার গভীরতা। রুহিকে বরাবরের মতোই বলল ইয়াস। অপাত্রে ভালোবাসা দান করবে কেন রুহি? তুমি বরং তাকেই ভালোবেসো যে তোমাকে তোমার মতো করেই ভালোবাসবে, চাইবে, আগলে রাখবে নিজের শেষ নিঃশ্বাস পর্যন্ত। মুচকে হাসলো রুহি। মাথা নাড়িয়ে কেবল সাই জানালো ইয়াসের কথায়। ইয়াসও হাসলো ওর হাসির উত্তরে। চলে গেল ইয়াস। রুহি তাকিয়ে রইল ওর যাওয়ার পানে। রুহির এই মন ভুলানো হাসির পিছনে যে চাপা কষ্ট লুকিয়ে, তা কি বুঝলো ইয়াস? হয়তো না। সামনের মানুষটা জানলেও না মেয়েটার ভিতরে পড়ছে তার বিরহের। জ্ঞান ফিরেছে কাশফিয়ার। আশেপাশে তাকিয়ে বুঝলো রুমটা ইয়াসের। বাড়ির সবাই ঘিরে রেখেছেন ওকে। কাশফিয়া তবে ভুল দেখেনি। মানুষটা ইয়াসই ছিল। বিপদে পড়লে ওই মানুষটা ছাড়া কেই বা সাহায্য করবে ওকে। কাশফিয়া খুঁজলো ইয়াসকে, কিন্তু সবাই থাকলেও ইয়াস নেই সেখানে। উজ্জ্বল দাঁড়িয়ে আছে দরজার সামনে। ইয়াসের সাথে যাওয়ার কথা থাকলেও ইয়াস ওকে বাড়ি ফিরিয়ে দিয়েছে কোনো একটা কাজে। উজ্জ্বল ওকে বিদায় জানিয়ে চলে এসেছে নিজের দায়িত্ব পালন করতে। উঠে বসলো কাশফিয়া। সুফিয়া বেগম দ্রুত গিয়ে বসলেন বৌমার পাশে। আফিয়া গরম স্যুপ নিয়ে এসেছে ওর জন্য। মুখে তুলেও দেখেনি কাশফিয়া। পুরো রুমে চোখ বুলিয়ে দরজার দিকেই তাকিয়ে রইল সে। হয়তো আশা করছে ইয়াস আসবে। কাশফিয়া ওর কথা অমান্য করেছিল বলে বড়সড় ধমক দিবে ওকে, কিন্তু আসছে না ইয়াস। ইয়াস কোথায়? একবারও আসলো না কেন তার উপমাকে দেখতে? ইয়াসকে তবে রাগ করলো? ভাবনায় ছেদ পড়ল কাশফিয়ার। সুফিয়া বেগম ওর মাথায় হাত বুলিয়ে আদুরে গলায় বললেন। কাকে খুঁজছো মা? কাশফিয়া সব লজ্জা সংকোচ ভয় একদিকে সরিয়ে দিয়ে বলল। আপনার ছেলে কোথায় আম্মু? দীর্ঘশ্বাস ছাড়লেন সুফিয়া বেগম। ইয়াস তবে কাশফিয়াকেও বলে যায়নি কিছু।
মায়ের চুপ থাকা দেখে বলল আফিয়া। ও চলে গেছে কাশফিয়া। বুকের ভিতরটা মোচড় দিয়ে উঠল কাশফিয়ার। ইয়াস চলে গেছে মানে? কোথায় চলে গেছে তাকে ছেড়ে? দ্রুত বিছানা থেকে উঠল কাশফিয়া। ওর ভার্ত মুখশ্রীর দিকে তাকিয়ে আছেন সবাই। কথাটা যে ও মানতে পারেনি, বুঝতে বাকি নেই কারোর। কাশফিয়া বলল আফিয়ার সামনে দাঁড়িয়ে। চলে গেছেন মানে? কোথায় চলে গেছেন আম্মু? আমাকে বলো কোথায় গিয়েছেন উনি, আমিও যাব ওনার কাছে। চোখ জোড়ায় পানি জমলো আফিয়ার। কষ্ট হলো কাশফিয়ার অবস্থা দেখে। সুফিয়া বেগম এসে দাঁড়িয়েছেন বৌমার পাশে। শান্ত হতে বললেন কাশফিয়াকে, কিন্তু কাশফিয়া যে শান্ত হতে পারছে না। ওর পাগল মনটা বারবার খুঁজে চলেছে ইয়াসকে। উজ্জ্বলের গম্ভীর কণ্ঠ কানে আসলো সবার। কাশফিয়াকে উদ্দেশ্য করে বলল সে। ইয়াস চলে গেছে কাশফিয়া, ওর কাজের জায়গাতে ফিরে গেছে। যাওয়ার আগে আমাকে বারবার বলে গেছে তোমার কলেজের কাছের হোস্টেলটাতে তোমাকে রেখে আসতে। ইয়াস নিয়ম করে টাকা পাঠাবে প্রতি মাসে, তোমাকে মন দিয়ে পড়াশোনা করতে বলেছে। ধপ করে বিছানায় বসে পড়ল কাশফিয়া। চোখ বেয়ে পানি পড়ছে ওর। ইয়াস ওর মনটা দখল করে বলেছে মন দিয়ে পড়াশোনা করতে। যে মনে ইয়াস আছে সে মন অন্য কিছুতে বসাবে কি করে? কাশফিয়া তো নিজের ভুল বুঝেছে। ইয়াসের থেকে দূরে সরে গিয়ে বুঝেছে ইয়াস ব্যতীত ওর আপন কেউ নেই। তাহলে ইয়াস কেন বুঝলো না কাশফিয়া কষ্ট পাবে ও চলে গেলে? কেন ছেড়ে চলে গেল ওকে? সবাই বুঝাচ্ছে কাশফিয়াকে, শান্ত হতে বলছে ওকে, কিন্তু ছোট্ট মনটা যে ভেঙে চুরে চুরমার হয়ে গেছে ওর। যেদিকে তাকাচ্ছে ইয়াসকেই যে দেখছে। কি যেন ভেবে চোখের পানি মুছে নিল কাশফিয়া। সিঁড়ি বেয়ে নিচে নেমে বেরুলো বাড়ি থেকে। চারদিকে খুঁজলো ইয়াসকে, না পেয়ে আশাহত হয়ে বসে পড়লো খোলা রাস্তাতেই। আকাশে মেঘ ডাকছে, তখন প্রকৃতি জানান দিচ্ছে বৃষ্টি হবে এখনই। ভাবতে না ভাবতেই শুরু হলো তুমুল বর্ষণ। বৃষ্টির পানি ভিজিয়ে দিল কাশফিয়ার পুরো শরীর। ঝড় তুফান ভয় পায় কাশফিয়া, কিন্তু আজ কি হলো ওর? অষ্টাদশীর মন জুড়ে যে তোলপাড় চলছে, তার কাছে তো ঝড়ের তাণ্ডব কিছুই না। কাশফিয়া যে শেষ হয়ে যাচ্ছে ভিতরে ভিতরে। ইয়াসকে সে পাবে কোথায়? কষ্ট পেলে কেই বা সান্ত্বনা দিবে তাকে? ভয়ে গলা শুকিয়ে আসলে কার বুকে ঠাঁই পাবে সে? ভুল করে কার ধমকে চুপ করে যাবে? আজ নিজেকে অসহায় লাগছে কাশফিয়ার। সবাই কেন ছেড়ে চলে যায় ওকে? মা, বাবা, ভাই, এখন ইয়াস। লম্বা একটা জার্নির পর লন্ডনের মাটিতে পা রাখলো ইয়াস। চারদিকে তাকিয়ে যখন সামনে তাকালো, দেখলো কিছু পরিচিত মুখ। ইনায়া ছুটে এসেছে ইয়াসের কাছে। এক গাল হেসে প্রশ্ন করলো ইয়াসকে। তা প্রফেসর সাহেব, কেমন হলো বাংলাদেশ ভ্রমণ? বাংলাদেশের কথা উঠতেই ইয়াসের মাথায় আসলো উপমা নামটা। একদিন তো পেরিয়ে গেছে। উপমা নিশ্চয়ই জেনেছে ইয়াস চলে এসেছে তাকে ছেড়ে। সে কি কষ্ট পেয়েছে ইয়াসের চলে আসায়? সে কি অনুভব করতে পারছে ইয়াসের শূন্যতা? হয়তো না। ইয়াসের অভিমানের যে অভিমান হয়েছে, তার মনে যে ইয়াসের প্রতি ভালোবাসা কম, ঘৃণাই বেশি। যেটুকু ভালোবাসা ছিল তাও কি চাপা পড়লো ঘৃণার নিচে? দীর্ঘশ্বাস ছাড়লো ইয়াস। ইনায়ার প্রশ্নের উত্তর না দিয়ে ঠাট্টা স্বরে বলল ওকে। ওসব কথা পরে, তোর প্রেম কেমন চলছে বল। মুচকি হাসলো ইনায়া। হয়তো লজ্জা পেল ইয়াসের কথায়, কথা কাটালো অন্য কিছু বলে। ইয়াস বুঝলো ইনায়া লজ্জা পেয়েছে ওর কথায়। হাসলো মনে মনে। কয়েক পা এগোতেই এক 20 থেকে 21 বছর বয়সী মেয়ে এসে দাঁড়িয়েছে ইয়াসের সামনে। পরনে সাদা কালো টপস আর গলায় ঝুলানো কালো স্কার্ফ। ঠোঁটের কোণে হাসি লেগে আছে মেয়েটার। একটা ফুলের তোড়া ইয়াসের দিকে বাড়িয়ে দিয়ে হাসি মাখা মুখ করে বলল সে। ইয়াসও হাসলো মেয়েটার হাসির উত্তরে। ফুলের তোড়াটা নিয়ে ধন্যবাদ জানালো মেয়েটাকে। ভালো মন্দ জিজ্ঞেস করে ওদের নিয়ে আসা গাড়িটাতে উঠে বসলো সে। আপাতত তাকে বাসায় যেতে হবে, লম্বা একটা শাওয়ার নিয়ে ঘুম দিতে হবে, নইলে যে মাথা ঠিক হবে না ইয়াসের। ইয়াসের ডুপ্লেক্স বাড়ির সামনে এসে থামলো কালো রঙের মার্সিডিজ কারটা। কারটা অবশ্যই ইয়াসেরই। ইনায়ার কাছে বাসার চাবি থেকে শুরু করে সবকিছুই রেখে গিয়েছিল। গাড়িটা নিয়ে এতদিন ইচ্ছে মতো ঘুরেছে ইনায়া। আজকে যার জিনিস তাকেই ফিরিয়ে দিল সে। ইনায়া বাসায় ঢুকলো না আর। ইয়াসের ফ্ল্যাট থেকে কিছু দূরে গেলেই ইনায়াদের ফ্ল্যাট। ইয়াসের ফ্ল্যাটের ছাদ থেকে স্পষ্ট দেখা যায় ওর রুমের ব্যালকনি। তাই আর গাড়ি নিল না ইনায়া, হেঁটেই চলে গেল নিজের ফ্ল্যাটে। ইয়াস নামতেই ওর বাসা থেকে বেরিয়ে এলেন মধ্যবয়স্ক এক ভদ্রলোক। উনি শুরু থেকে আছেন এখানে। ইয়াসের অনেকটা সময় কাটে ওনার সাথেই। ভদ্রলোককে দেখেই হাসলো ইয়াস। ভালো মন্দ জিজ্ঞেস করলে সুন্দর মতোই উত্তর দিলেন তিনি। গাড়িতে রাখা ইয়াসের ব্যাগপত্র সব নামিয়ে নিয়ে গেলেন বাড়ির ভিতরে। ইয়াস চলেই যাচ্ছিল। ওর থেকে কিছু দূরে দাঁড়িয়ে থাকা মেহেক বলে উঠল তখন। প্রিয় দর্শক বৃন্দ, ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।
আমাদের এই ভিডিওটিতে একটি লাইক দিলে আর আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করলে আমরা নতুন নতুন ভিডিও আপলোড করার অনুপ্রেরণা পাবো। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন এবং এইরকমই ভিডিও দেখতে থাকুন। ধন্যবাদ।